কথা কও ইতিহাস আজ শুরুতেই একটি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। সালটা ছিল 1956 সাল। দেশ স্বাধীন হয়েছে 9 বছর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী অস্থায়ীভাবে এ রাজ্যের রাজ্যপালের কর্মভার গ্রহণ করেছেন। এই উপলক্ষে তিনি রাজভবনে একটি নৈশভোজের ব্যবস্থা করেছেন। সেই নৈশভোজের বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। নৈশভোজের ফাঁকে এটলিকে একান্তে পেয়ে ফণীভূষণ চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে না হতেই আপনারা কেন এত তাড়াহুড়ো করে এ দেশ ত্যাগ করলেন বলুন তো? এ কি গান্ধীজির ভয়ে? এটলি উত্তর দিলেন, নো, ইট ওয়াজ ফর বোস, সুভাষচন্দ্রের ভয়ে। কারণ হিসেবে এটলি বললেন, বিমান দুর্ঘটনায় যে তার মৃত্যু হয়নি সেটা আমরা বুঝে গিয়েছিলাম, আর তার পরবর্তী পরিকল্পনা কত ভয়ঙ্কর হতে পারে সেটা আঁচ করেই আমরা তড়িঘড়ি এ দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। বক্তাকে স্বয়ং ভারতের স্বাধীনতা অর্জনকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তথ্যসূত্র রমেশচন্দ্র মজুমদারের জীবনের স্মৃতিদ্বীপ। তাইহুকু বিমান দুর্ঘটনার খবর তখন সবে ভারতবর্ষে এসে পৌঁছেছে। শোকাহত ভারতবাসী, তাদের প্রিয় নেতাজি কি সত্যিই আর বেঁচে নেই? শোকের সঙ্গে জুড়েছে সন্দেহ। সন্দেহ দানা বেঁধে কারো মনে বদ্ধমূল বিশ্বাস হয়েও দাঁড়িয়েছে এ হতে পারে না। এই বিশ্বাসের কথাই বললেন গান্ধীজি। তিনি বললেন, আমি বিশ্বাস করি না সুভাষ মারা গেছে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ওকে প্রতিরোধ করতে পারে। আপনারা অপেক্ষা করুন, সুভাষচন্দ্র ফিরে আসবেই। কিন্তু যে মানুষটি দেশবাসী তথা গান্ধীজির এই বিশ্বাসে জল ঢেলে দিলেন, তিনি আর কেউ নন। সেদিন সেই অভিশপ্ত বিমানে নেতাজির সফর সঙ্গী কর্নেল হাবিবুর রহমান। তিনি বিস্তারিতভাবে জানাতে শুরু করলেন কিভাবে তার চোখের সামনে আগুনে ঝলসে গেলেন নেতাজি। নেহাত ভাগ্যের সহায়তায় হাবিবুর রক্ষা পেয়েছেন। কর্নেল হাবিবুরের বয়ান শুনে মাথা নিচু করে বসে রইলেন গান্ধীজি। তার প্রিয় সুভাষ কি তাহলে সত্যিই আর নেই? হাবিবুর রহমানের সঙ্গে কথা বলে গান্ধীজিও তার আগের বক্তব্যের বয়ান বদল করলেন। দেশবাসী কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করল, হতেই পারে তাদের প্রিয় নেতা আর নেই। হাবিবুর রহমানের বয়ানে ভারতীয় নেতাদের বিশ্বাস বদ্ধমূল হল। এই হাবিবুর রহমানকে চ্যালেঞ্জ করলেন নেতাজির আরেক অনুগামী সত্যরঞ্জন বক্সী। এই সত্যরঞ্জন বক্সী ছিলেন নেতাজির অত্যন্ত আস্থাভাজন এবং পরামর্শদাতা। হাবিবুর নেতাজির শেষ মুহূর্তের ব্যবহৃত জিনিসগুলো যা তিনি সংগ্রহ করে এনেছিলেন সেগুলো একে একে দেখাতে শুরু করেছেন। নেতাজির পরনের ফুল হাতার শার্টটি বার করতেই সত্যরঞ্জন এক প্রকার ঝাঁপিয়েই পড়লেন। এই শার্টটি দেখিয়ে সত্যরঞ্জন হাবিবুরকে জিজ্ঞেস করলেন, বিমান দুর্ঘটনায় যদি নেতাজির শরীর পুড়ে গিয়েই থাকবে তাহলে তার শার্টটি এমন অক্ষত থাকলো কি করে? কিভাবে তার ব্যবহৃত শেষ জিনিসগুলোয় বিমান দুর্ঘটনার কোনো আঁচই লাগলো না? প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী হাবিবুর এই কথা শুনে নাকি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, তার মুখটিও শুকিয়ে গিয়েছিল। তাহলে কি নেতাজি অন্তর্ধান ষড়যন্ত্রে হাবিবুরও জড়িত ছিলেন? সত্যরঞ্জন বক্সী অবশ্য একথা বলেছেন যে হাবিবুর যা করেছিলেন সেটা নেতাজির পরামর্শেই। এই হাবিবুর রহমান অবশ্য দেশ ভাগের পরে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি হানাদারদের কাশ্মীর আক্রমণের সঙ্গেও জড়িত ছিলেন, যদিও সেটা অন্য প্রসঙ্গ। আরও একটি বিষয় এখানে উল্লেখ করি।
সুভাষচন্দ্র বসুর তথাকথিত মৃত্যু সংবাদ আসার পর ভাইসরয় ওয়াভেল তার ব্যক্তিগত ডায়েরির পাতায় লিখেছিলেন, বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংক্রান্ত ঘোষণাটির সত্যতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুভাষচন্দ্রের উদ্দেশ্য যদি আত্মগোপন করা হয় তাহলে ঠিক এই ধরনের ঘোষণাই উপযুক্ত হতো, আর যদি খবরটি সত্য হয় তাহলে তা আমাদের কাছে পরম স্বস্তির হবে। ভাইসরয় ওয়াভেলের এই সংশয়ের কারণ একটাই, ভারতবর্ষের অন্যান্য নেতাদের ব্রিটিশ সরকার সামলাতে পারলেও আপোষহীন সুভাষচন্দ্রকে সামলানোর শক্তি ব্রিটিশ বাহাদুরের ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পর 7টি দশক অতিক্রান্ত হয়েছে, কিন্তু তার অন্তর্ধান রহস্যের সমাধান তো দূরের কথা, ক্রমশ তা জটিল হচ্ছে। ইতিমধ্যেই স্বাধীন ভারতবর্ষে সেই রহস্য ভেদ করতে চেয়ে অসংখ্য কমিশন গঠন করা হয়েছে, খরচ হয়েছে বিস্তর নিউজ প্রিন্ট, প্রকাশিত হয়েছে একাধিক বই। সেসব বই প্রকাশক এবং লেখকদের পকেট সুবাসিত করেছে, কিন্তু নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান হয়নি। অনেকে বলেন, আমরা সুভাষচন্দ্রের ত্যাগ, তিতিক্ষা এবং আদর্শের ধার ধারলাম না, যে ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেছিলেন সেটাকে জলাঞ্জলি দিলাম, অথচ তার অন্তর্ধান রহস্য নিয়ে তোলপাড় করে গেলাম। সেই রহস্যে ঢাকা পড়ে গেল তার যাবতীয় কর্মকাণ্ড, তার স্বপ্ন, তার আদর্শ। সেই সঙ্গে এটাও তো ঠিক, এমন একজন দেশপ্রেমী, এ দেশের জন্য যিনি সর্বস্ব ত্যাগ করেছেন, এ দেশকে স্বাধীন করতে জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে দুনিয়া চষে বেরিয়েছেন, ডুবোজাহাজ নিয়ে দুঃসাহসী অভিযানে পাড়ি দিয়েছেন ভয়ঙ্কর পথ, সেই মানুষটির মৃত্যু কিভাবে হলো, কেন হলো, কবে হলো, দেশের মানুষ সেটা জানতে চাইবে না? মনে রাখতে হবে, নেতাজি সুভাষচন্দ্র কেবলমাত্র ইতিহাসের পাতায় আবদ্ধ কোনো নাম নয়, এ দেশের কোটি কোটি মানুষের হৃদয় মন্দিরে তিনি আজও পুজো পেয়ে চলেছেন। দক্ষিণ ভারতের তেভার অঞ্চলে আজও তাঁকে ঠাকুরের আসনে বসিয়ে পুজো করা হয়। উত্তর পূর্ব ভারতের মানুষ মনে করেন তিনি সাক্ষাৎ দেবতা। অতএব যাঁকে নিয়ে আবেগের এই প্রবল বিস্ফোরণ, সেই মানুষটি স্বাধীন ভারতবর্ষে যদি একবার এসে দাঁড়াতেন তাহলে দেশ জুড়ে কি প্রতিক্রিয়া হতো সেটা সহজেই অনুমান করা যায়। নেতাজি জীবিত না মৃত এবং থাকলে কোথায়, এই রহস্যের সমাধানের জন্য প্রচুর কমিশন গঠন করা হয়েছে। খোসলা কমিশন, মুখার্জি কমিশন, মনোজ ভট্টাচার্য কমিশন ছাড়াও শাহনওয়াজ কমিটি গঠন করা হয়েছে বেশ কয়েক বছর ধরে। এর মধ্যে মুখার্জি কমিশন জোর গলায় দাবি করেছিল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, কিন্তু তৎকালীন কেন্দ্র সরকার সেই সুপারিশ মানেনি। মুখার্জি কমিশনের সদস্য অধ্যাপক পূরবী রায় সেই সময় বলেছিলেন, তাইহোকু থেকে বার্লিন হয়ে রাশিয়া চলে গিয়েছিলেন নেতাজি। রাশিয়ার তাসখান্দে সুভাষচন্দ্রের পৌঁছানোর তারিখটিও উল্লেখ করা হয়েছিল, 23শে অগস্ট 1945। বেশ কয়েক বছর আগের ঘটনা। এই শহরে নেতাজির স্নেহধন্যদের মধ্যে কানাইলাল বসু ছিলেন অন্যতম। কানাইলাল বসু দীর্ঘদিন একটি সংবাদপত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। কানাইলাল বসু ঘনিষ্ঠ মহলে সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার শেষবার সাক্ষাতের প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছিলেন। কবে হয়েছিল সেই সাক্ষাৎ? 1975 সালের কোনো একটা সময়, যখন সুভাষচন্দ্র পণ্ডিচেরিতে অরবিন্দ আশ্রমে চলেছেন সেই সময়। এখন প্রশ্ন হলো, ইতিহাস নির্মাণে এই ধরনের অভিজ্ঞতার ভূমিকা কতটা? ইতিহাস নির্মমভাবে তথ্য সন্ধানী, সত্য সন্ধানী হওয়ার দায় তার কতটা? সেই তথ্য বিভিন্ন ঐতিহাসিক গবেষণার পর ঝাড়াই বাছাই হয়ে তবেই তো পাঠকের পাতে পরিবেশিত হয়।
আবার এটাও সত্য, ইতিহাসের উপাদানের তালিকায় বিভিন্ন জনের অভিজ্ঞতারও যথেষ্ট গুরুত্ব থাকে। সেদিনের কানাইলাল বসুর বলা কথা আগামী দিনে সুভাষ অন্তর্ধান রহস্য উদ্ঘাটনে কতটা সাহায্য করবে সেটা সময়ই বলবে। কিন্তু সম্প্রতি জনৈক গুমনামি বাবার সূত্রে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য ফের চর্চায় এসেছে। কে এই গুমনামি বাবা? বিভিন্ন সংবাদ সূত্রে তাঁর সম্পর্কে যা যা জানা গেছে তা খানিকটা এইরকম। 1954 সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদের সার্কিট হাউসের সামনে রামভবনে থাকতে আসেন সাধু বাবা। সঙ্গে আনেন 24টি বিশাল মাপের বাক্স। পরে ইনি গুমনামি বাবা বলে পরিচিত হন। তাঁর মৃত্যুর পর ওই বাক্সগুলি খুলে পাওয়া যায় সেই বিখ্যাত গোল ফ্রেমের চশমা, বেলজিয়ান টাইপরাইটার, স্বাধীনতার আগের ও পরের দিস্তা দিস্তা খবরের কাগজ, কিছু কাগজে আবার হাতে লেখা মন্তব্য, আন্তর্জাতিক বিষয়ের উপর বই, বোনের উপহার দেওয়া বই, জার্মানি ও ইটালির সিগার। আর আছে বড় সাইজের পারিবারিক ফটোগ্রাফ। ফৈজাবাদের ট্রেজারিতে সিল করা অবস্থায় রাখা আছে ওই সব বাক্স। বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তি, নেতাজির পরিচিতরা আসতেন গুমনামি বাবার সঙ্গে দেখা করতে। 1967 সালে সমর গুহ পার্লামেন্টে বিষয়টি উত্থাপনও করেছিলেন। পরবর্তীকালে সমর গুহর লেখা নেতাজি ডেড অর অ্যালাইভ বইটিতে এই সংক্রান্ত নানা তথ্য প্রকাশিত হয়। সেই বইয়ে সমর গুহ নেতাজির তথাকথিত মৃত্যুর পর দেশ বিদেশের নানান তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। তিনি সেই বইয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লেখেন 1945-এ বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়নি। তার বক্তব্য পরিষ্কার, যদি সুভাষচন্দ্র বিমান দুর্ঘটনায় মারা গিয়েই থাকতেন তাহলে এত তদন্ত কমিশনের প্রয়োজন হতো না। গুমনামি বাবার হস্তাক্ষরও পরীক্ষা করা হয় বলে সংবাদে প্রকাশ পেয়েছিল, যা নেতাজির হাতের লেখার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। হস্তলিপি বিশেষজ্ঞ বি লাল তাঁর রিপোর্টে স্পষ্ট ভাষায় জানান এটা। পরে অবশ্য জানা যায় সেই রিপোর্ট ভুল ছিল। কেন, কী কারণে সেই রিপোর্ট বদলে যায় তার কারণ আমাদের কারোর জানা নেই। 1985 সালে গুমনামি বাবার পার্থিব শরীর দাহ করা হয় সরজু নদীর ধারে। সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন মাত্র। এখন প্রশ্ন, এই গুমনামি বাবা যদি সত্যিই নেতাজি হন তাহলে তিনি প্রকাশিত হলেন না কেন? কী সমস্যা ছিল? নেতাজির মতন ব্যক্তিত্বের কি খুব প্রয়োজন ছিল এভাবে পরিচয় গোপন করে থাকার? আমরা শৈশবে বাজারে একটি বই বিক্রি হতে দেখেছিলাম। বইটার নাম শৌলমারীর সাধুই কি নেতাজি। হঠাৎই ধূমকেতুর মতন হাজির হয়েছিল বইটি। কিছু সময় পর রামধনুর মতন মিলিয়েও যায়। শৌলমারী পন্থীদের সম্পর্কে গুমনামি পন্থীরা কি বলবেন, কিংবা গুমনামি পন্থীদের সম্পর্কে শৌলমারী পন্থীরাই বা কি বলবেন, এটা আমাদের অজানা। সবশেষে বলি, আমরা আজও অলৌকিকতা, রূপকথা, পরাবাস্তব এসবে বিশ্বাস করতে ভালোবাসি। এই মানসিকতাই আজ সুভাষচন্দ্রের অন্য সব কর্মকাণ্ডকে ভুলিয়ে দিয়ে শুধু অন্তর্ধান রহস্য নিয়েই মাতিয়ে রেখেছে। সত্যিই যদি কোনো দিন এই রহস্যের সমাধান হয় তাহলে এদেশের মানুষ অন্তত অন্য সুভাষ বোসকে চেনা বা বোঝার চেষ্টা করবে। কথা কও ইতিহাসও এই আশা নিয়েই রইল। জয়তু নেতাজি। आ गए